প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা রাখব সেটি হলো উদ্ভিদের অঙ্গ সংস্থানগত গঠন অর্থাৎ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এর আগে অনেকগুলি ক্লাস আমরা পাঠ করে দেওয়া হয়েছে। এর আগের ক্লাস সম্ভবত তোমাদের পাতার যে বিভিন্ন রকম রূপান্তর তার প্রয়োজনীয় স্বার্থে রূপান্তরিত হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা রেখেছি। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা রাখবো সেটি হচ্ছে পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স। প্রথমে চলে আসি, পুষ্পবিন্যাস কাকে বলে? যখন গাছে এই কাণ্ড এবং কাণ্ড থেকে পাতা উৎপন্ন হয় আর এই জায়গায় একটা জ্যামিতিক কক্ষ তৈরি হয়, সেটাকে বলা হয় কক্ষ। আর এখান থেকে যখন মুকুল উৎপন্ন হবে কাক্ষিক মুকুল, আর আরেকটা হয় এই শীর্ষে। তাহলে দুই ধরনের মুকুল উৎপন্ন হয় উদ্ভিদে, সেটা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে কাক্ষিক মুকুল, একটা শীর্ষ মুকুল। তাহলে কাক্ষিক এবং শীর্ষ মুকুল, তাহলে কাক্ষিক মুকুল এবং শীর্ষ বা শীর্ষস্থ মুকুল, সেখান থেকে যে বিভিন্ন শাখা প্রশাখা এবং সেই জায়গাতে যখন পুষ্প উৎপন্ন হয় অর্থাৎ ফুল এবং তার যে সজ্জারীতি, সেটাকে তাহলে আমরা বলবো কি পুষ্পবিন্যাস বা ইংরেজিতে বলবো ইনফ্লোরেসেন্স। অর্থাৎ উদ্ভিদের কাণ্ডে কাক্ষিক মুকুল এবং শীর্ষস্থ মুকুল, সেখানে উৎপন্ন শাখা প্রশাখা এবং তার উপর পুষ্পের যে সজ্জারীতি বা বিন্যাস, সেটাকে আমরা বলবো পুষ্পবিন্যাস। এবং এই পুষ্পগুলি যে অক্ষ বা যে দণ্ড দ্বারা দণ্ডায়মান থাকে, ধরে নিলাম এখানে একটা দণ্ড এবং এখানে একটা ফুল উৎপন্ন হয়। তাহলে এই যে ফুল উৎপন্ন হলো, উপরের অংশ আর যে দণ্ড দ্বারা ধরে রেখেছে সেই দণ্ডটাকে আমরা বলবো কি পুষ্পদণ্ড। এটাকে আমরা বলবো কি পুষ্পদণ্ড, বা এর আরেকটা নাম বলতে পারি মঞ্জুরি দণ্ড। তাহলে দুটো নামের, একটা হচ্ছে পুষ্পদণ্ড অথবা মঞ্জুরি দণ্ড বলবো। আর এই মঞ্জুরি দণ্ডে, এই যে মঞ্জুরি দণ্ড, এই মঞ্জুরি দণ্ডে অনেক সময় এটা চ্যাপ্টা থালার মতো বা পেয়ালার মতো হয়ে যেতে পারে। এই যে দণ্ডটা আমি এখানে লম্বা করেছি কিনা, এই লম্বা দণ্ডটা অনেক সময় লম্বা থাকে না, চ্যাপ্টা থালার মতো হয়ে যায়। তখন আমরা সেটাকে একটু অন্য নাম দেবো, সেটা হচ্ছে আমরা বলবো পুষ্পাধার। তাহলে অনেক সময় এটা এরকম না থেকে হয়ে যায় এইরকম ভাবে চ্যাপ্টা আকৃতি হয়ে যায়, পেয়ালা আকৃতি হয়ে যায়, তখন এইরকম ঘটনাকে আমরা বলবো পুষ্পাধার। পুষ্পাধার বলবো, আমরা আরো বিস্তারিত আসবো, সেটাকে তখন আমরা বলবো পুষ্পাধার। আর এই যে মঞ্জুরি দণ্ড, এখানে ফুলগুলা যখন প্রাথমিক অবস্থায় উৎপন্ন হয় তখন সেগুলা পাতার মতো দেখতে মনে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ভাবে পাতার মতো যখন এরকম ভাবে থাকে, এরকম ভাবে পাতার মতো যখন থাকে, তখন সেই পাতার মতো অংশগুলিকে আমরা তখন বলবো মঞ্জরি পত্র। কি বলবো? মঞ্জরি পত্র। তাহলে আমরা প্রথমে পুষ্পবিন্যাস কাকে বলে জানলাম। পুষ্পবিন্যাসের গঠন হিসাবে আমরা বললাম যে দণ্ড দ্বারা পুষ্পটা সজ্জিত থাকে সেটাকে পুষ্পদণ্ড বা মঞ্জরি দণ্ড। আর এই মঞ্জরি দণ্ড অনেক সময় লম্বা থাকে না, পেয়ালা আকৃতি বা কাপের মতো হয়, তখন সেটাকে আমরা বলবো পুষ্পাধার। আর এই মঞ্জরি দণ্ডে ফুলের পাপড়ি বা ফুলটা ছোট ছোট পাতার মতো অবস্থায় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র, তখন সেটার নাম হয়ে যাবে মঞ্জরি পত্র। এখন আমরা এই যে বিষয়ে আসবো সেটা দেখো, আমি লিখেছি এই পুষ্পবিন্যাসকে কয় ভাগে ভাগ করা হয়। তো প্রথম যে ভাগ, সেই ভাগের নাম লিখেছি আমি অনিয়ত পুষ্পবিন্যাস। এই অনিয়ত পুষ্পবিন্যাস বলতে কাকে মানে বুঝবো আমরা। তো প্রথমে আমরা বলবো যে ক্ষেত্রে পুষ্পদণ্ডটি অনির্দিষ্টভাবে বর্ধিত, অর্থাৎ এই যে আমি পুষ্পদণ্ড, এই যে দণ্ড লম্বা অংশ অনির্দিষ্টভাবে, অর্থাৎ এর নির্দিষ্ট একটা যে আকৃতি সম্পন্ন হবে সেটা হবে না, ছোট হতে পারে, বড় হতে পারে, এরকম আকৃতি সম্পন্ন হতে পারে। এক একটা ফুলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এবং অগ্র উন্মুখ ভাবে, অর্থাৎ যে ক্ষেত্রে ফুলগুলি অগ্র উন্মুখ বা অপকেন্দ্রিক ভাবে, অর্থাৎ
উপরের দিকে ফুটন্ত অবস্থায় মুখগুলো থাকবে, সেটাকে আমরা বলবো অনিয়ত পুষ্পবিন্যাস। এখন এই অনিয়ত পুষ্পবিন্যাস আমরা দেখতে পাই আম, রজনীগন্ধা বা সরষে ইত্যাদি ফুলে আমরা এগুলো দেখতে পাবো। এই অনিয়ত পুষ্পবিন্যাসের আবার অনেক উপভাগ রয়েছে। অনেক উপভাগ বলতে আমি ভাগগুলো যেমন রেসিম, যৌগিক, তারপরে আছে স্প্যাডিক্স, স্পাইক, ক্যাটকিন ইত্যাদি আছে। তো আমরা পরপর আমরা একটা করে জানবো এবং তার ডিটেলসে জানবো। তো প্রথমেই চলে আসবো আমরা সেটা হচ্ছে রেসিম সম্পর্কে। তাহলে এর উপভাগ হিসেবে আমি এখানে এ নাম্বার দিয়ে লিখি রেসিম। রেসিম বলতে কি রকম ঘটনা ঘটে এখানে, অর্থাৎ এখানকার পুষ্পবিন্যাস কেমন থাকে। তখন বলছে এই রেসিমের ক্ষেত্রে যে পুষ্প বা ফুলের যে বৃন্দিকা, বৃন্ত থেকে বৃন্তিকা, এটাকে বলা হয় বৃন্ত, বা যেটা আমরা পুষ্পদণ্ড বলেছি, ফুলের যে বৃন্ত। অর্থাৎ দেখো এইটা যদি কাণ্ড হয় আর এটা যদি পাতার মোটা এই বৃন্ত হয়, অর্থাৎ ঠিক তেমনই এটা যখন ফুল উৎপন্ন হয় সেই ফুলের ক্ষেত্রে এই যে দণ্ড অংশ, এই দণ্ড কাণ্ডের সঙ্গে যুক্ত রাখে ফুলকে যে দণ্ড দ্বারা, সেটাকেই আমরা বলবো পুষ্পদণ্ড। তো এই ক্ষেত্রে রেশিমের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ফুলগুলি বৃন্তিকা মানে সমদৈর্ঘ্য সম্পন্ন হবে, ফুলের যে বৃন্তিকাগুলি হবে সেটা সমদৈর্ঘ্য সম্পন্ন হবে। তাহলে কিরকম, আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে রেশিমের ক্ষেত্রে যেটা ঘটনা হবে, এটা যদি মঞ্জরি দণ্ড হয় তাহলে একে কেন্দ্র করে যে ফুলটা এখানে ফুটলো, ঠিক তেমন একে কেন্দ্র করে যে ফুলটা এখানে ফুটবে, তাহলে দুটোর দেখো বৃন্তিকা সমান। তার উপরেও যে ফুলটা ফুটবে এইভাবে পরপর যদি ফুল ফুটতেই থাকে এরকম ভাবে, তাহলে প্রত্যেকের উপরের দিকে একটা থাকবে। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো এই যে বৃন্তিকাগুলি, এই বৃন্তিকাগুলি সমদৈর্ঘ্য সম্পন্ন হবে এবং এই ক্ষেত্রে ফুলগুলি অগ্রোন্মুখ ভাবে, ঠিক আছে, ফুটে থাকবে। তো এইভাবে যে বৃন্তিকাগুলি সমদৈর্ঘ্য সম্পন্ন হবে তখন সেই ফুলের পুষ্পবিন্যাসকে আমরা বলবো রেসিম প্রকৃতির। তাহলে এক নম্বর জানা হলো আমাদের রেসিম। দুই নম্বরে আসবো এবার আমরা যৌগিক। তাহলে দুই নম্বরে চলে আসি এখন যৌগিক। যৌগিক বলতে আমরা বুঝতেই পারছি এক্ষেত্রে অনেকগুলি শাখা উৎপন্ন হবে, অর্থাৎ যে ক্ষেত্রে মঞ্জরি দণ্ডের কয়েকটি শাখা উৎপন্ন হবে। তাহলে মঞ্জরি দণ্ডের শাখা বলতে কিরকম, এখানে যেমন একটাই হয় যদি, তাহলে এখানে যৌগিকের ক্ষেত্রে মঞ্জরি দণ্ডের শাখাটা এভাবে উৎপন্ন হবে। আসলে এটা আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি পুরো কমপ্লিটলি পুষ্প দিয়ে মানে অঙ্কন করছি না, আমরা জাস্ট রেখাচিত্রের মাধ্যমে বোঝার জন্য মানে কেমন ঘটনা ঘটে। তো যৌগিকের ক্ষেত্রেও ঠিক তেমন এরকম ভাবে যদি শাখাটা থাকে এবং এখান থেকে যদি একটা হয় আবার এখানে শাখা হবে, আবার এখানে শাখা হবে, এখানে পুষ্প, এখানে পুষ্প, এখানে পুষ্প, ঠিক এরকম শাখা এরকম ভাবে ভাগ হয়ে যাবে, এরকম ভাবে অনেক পুষ্প। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম, এখানে আমরা যৌগিকের ক্ষেত্রে বুঝতে পারছি যে মঞ্জরি যে দণ্ডটা আছে সেই মঞ্জরি দণ্ডটি অনেকগুলি শাখায় বিভক্ত হয় এবং প্রতিটি শাখায় অনেকগুলি করে ফুল ধারণ করবে। তো এই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা তখন বলবো যৌগিক। এবারে আসবো আমরা সেটা হচ্ছে করিম্ব। নাম্বার সি, কয়কার রহস্যই ময় বয়, করিম্ব। করিম্ব বলতে কি বোঝায়, তো এক্ষেত্রে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ফুলগুলির বৃন্তিকাগুলি অসমান হবে। এর আগেরটাতে সমান বলেছিলাম, তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৃন্তিকাগুলি অসমান। তাহলে যদি রেখাচিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা এরকমই ঠিক বুঝতে পারবো যে বৃন্তিকাগুলি সাধারণত এটা যদি মঞ্জরি দণ্ড হয়, এখানে যদি একটা ফুল উৎপন্ন হয়, এখানে একটা হলো, ঠিক এখানে একটা হলো, তার উপরে এবার যে ফুলটা উৎপন্ন হবে দেখো এখানে হলো, আবার এখানে হলো, উপরিতল কিন্তু সমান থাকছে, কিন্তু দেখো এখানকার যে মঞ্জরি দণ্ড আর এখানকার মঞ্জরি দণ্ড নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা আকারে বড় হবে মঞ্জরি দণ্ড, আর তার উপরের যে ফুলটা হবে মঞ্জরি দণ্ড আকারে আস্তে আস্তে ছোট হবে। তাহলে আরো যদি উপরে যাই,
এভাবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে মঞ্জরি দণ্ড আমরা অসমান দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচেকার ফুলগুলির যে পুষ্পবৃন্ত, সেই পুষ্পবৃন্তটা নিচের ফুলের ক্ষেত্রে লম্বায় বেশি হবে, অর্থাৎ বেশি হবে আর উপরেরগুলো ছোট হবে। এই জন্য আমরা বলবো অসমান মঞ্জরি দণ্ড বিশিষ্ট পুষ্পবিন্যাস যখন হবে তখন সেটাকে আমরা বলবো করিম্ব। এবারে চলে আসবো আমরা স্পাইক, অর্থাৎ স্পাইকের ক্ষেত্রে ফুলের বিন্যাস বা পুষ্পের বিন্যাস যেটা ঘটে, স্পাইক নামগুলো একটু জটিল আছে, নিত্য নতুন, বারবার তোমাদের পড়ার মধ্য দিয়ে নিজের মধ্যে রপ্ত করতে হবে, বারবার পড়তে হবে, এটা আর সেগুলোকে স্মরণে রাখার চেষ্টা করতে হবে। সব ইংরেজি নাম আছে স্পাইক। তো এই ক্ষেত্রে পুষ্পের বিন্যাস যেটা ঘটে সেটা হচ্ছে অবৃন্ত পুষ্প সজ্জানীতি যখন থাকবে, অর্থাৎ এটা যদি মঞ্জরি দণ্ড হয় তাহলে এখানে যে পুষ্পটা উৎপন্ন হবে, এখানে পুষ্প উৎপন্ন হবে, সেখানে কোনো মঞ্জরি দণ্ড থাকবে না। দেখো আমি এখানে একদম যে মঞ্জরি দণ্ড বা পুষ্পদণ্ড আমি এঁকেছি, সেই পুষ্পদণ্ড ঘেঁষে পুষ্পদণ্ডকে স্পর্শ করে পুষ্পগুলো প্রস্ফুটিত হয়েছে, অর্থাৎ এখানে আলাদা করে লম্বা লম্বা এরকম বৃন্ত নেই, মঞ্জরি দণ্ডের সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকবে, তখন এই ধরনের পুষ্প বিন্যাসকে আমরা বলবো স্পাইক। ওকে, নেক্সট এবার চলে আসবো আমরা, সেটা হচ্ছে আম্বেল। এটাকে বলা হয় সি ডি এর পরে আম্বেল, আ ময় হয়ে একাল লম্বেল। আমি আগে বলেছি নামগুলো খুব অচেনা অজানা, ওই জন্য আমাদের বারবার পড়ার মধ্য দিয়ে সেটাকে জানতে হবে। আম্বেল বলতে কি, যে ক্ষেত্রে পুষ্প বিন্যাসগুলি পুষ্পের বৃন্তগুলি এমন ভাবে সজ্জিত থাকবে যেমন একটা ছাতাকে ফোটালে যে অবস্থা হয়, ফুটন্ত ছাতা দেখে মনে হয়, তাহলে আমরা যদি এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পুষ্পবৃন্তটি এরকম লম্বা হয়ে থাকবে, পুষ্পবৃন্তটি ঠিক এরকম লম্বা হয়ে থাকবে, এটা ঠিক, কিন্তু উপরের জায়গাটা সংকুচিত, এখানে একটা ফুল হবে, আর এখান থেকে এবার কি করবে, অনেক বৃন্ত এখানে তৈরি হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে বৃন্ত, হ্যাঁ, এভাবে পরপর হয়ে একটা, এটা একটা দেখতে অনেকটা ছাতার মতো মনে হবে। এই যে পুরোটা এটা দেখে মনে হচ্ছে ছাতার মতো মনে হচ্ছে, এরকম যখন ঘটনা ঘটবে তখন এটাকে আমরা বলবো আম্বেল বলবো। এটা একটু লম্বা হয়ে যাবে এরকম, তাহলে পুরোটা দেখে আমাদের কি মনে হচ্ছে, অনেকটা একটা ফুটন্ত ছাতার মতো মনে হয়, তখন এই ধরনের পুষ্প বিন্যাসকে আমরা বলবো আম্বেল। এবারে আমরা চলে আসব স্প্যাডিক্স, যে ক্ষেত্রে ঘটনাটা ঘটে সিডি ই পরে এফ, স্প্যাডিক্স। স্প্যাডিক্স বলতে এক্ষেত্রে মঞ্জরি দণ্ডটা স্থূল এবং রসালো হবে, অর্থাৎ এটা যদি একটা মঞ্জরি দণ্ড হয়, সেই মঞ্জরি দণ্ডটা কিরকম হবে বলছে, স্থূল হবে এবং রসালো হবে। তো মঞ্জরি দণ্ডটার স্থূল রসালো যদি হয় তাহলে আমরা চিত্রটা যদি একটু এরকম ভাবে দেই, বা এইরকম হয়ে গেল, স্থূল এবং রসালো। এবং এক্ষেত্রে মঞ্জরি দণ্ডে এই উপরের দিকে এখানে পুষ্পের বিন্যাস মাঝখানে সজ্জিত থাকে, তো উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পুংপুষ্প থাকবে, এখানে থাকবে পুংপুষ্প, আর নিচের দিকে থাকবে স্ত্রী পুষ্প, আর মাঝখানে থাকবে ক্লীব পুষ্প। তাহলে তিন রকম পুষ্প এখানে থাকবে, যে রসালো মঞ্জরি দণ্ড বললাম সেখানে পুষ্পের বিন্যাস থাকবে এক উপরের দিকে, মাঝখানে, নিচের দিকে। উপরের দিকে থাকবে পুংপুষ্প, আর মাঝখানে থাকবে ক্লীব পুষ্প, আর নিচের দিকে থাকবে একবারে স্ত্রী পুষ্প। ওকে, এবং এই পুষ্প বিন্যাসটা আবার কি হবে বলেছে, এই স্প্যাডিক্সটাকে আমার বলা হয় চমসা বলা হয়, চমসা। এর নামটাও তোমাদের জেনে রাখতে হবে, চমসা কি, অনেক সময় তোমাদের নেট বা জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে আসতে পারে, হোয়াট ইজ চমসা, চমসা কি বা স্প্যাডিক্স। তাহলে আমাদের মনে রাখতে হবে
যে অনিয়তাকার পুষ্পবিন্যাসে, এটা যেহেতু আমরা অনিয়তাকার করছি, যে অনিয়তাকার পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডের ক্ষেত্রে বা পুষ্পদণ্ড বা মঞ্জরি দণ্ডটি রসালো হবে, মঞ্জরি দণ্ডটা রসালো, স্থূল, মোটা হবে এবং তাকে কেন্দ্র করে যে পুষ্পবিন্যাস থাকবে সেই পুষ্পবিন্যাস একটা মানে চমসা নামক মঞ্জরি পত্র, একটা রসালো পত্র, সেই পত্র দ্বারা আবৃত থাকবে। এবার এই যে এরকম ভাবে আমি একটা অংশ আঁকলাম, এই অংশটার নাম হচ্ছে চমসা, এটাকে বলবো চমসা আমরা। ওকে, তাহলে এই ধরনের চমসা আমরা দেখতে পাবো সাধারণত কচু, ওল ইত্যাদি উদ্ভিদের ফুলগুলো যদি ফুটে তো আমরা দেখতে পাবো বেশ বড় আকারে হচ্ছে এবং একটা মোড়ক দিয়ে বা একটা কভার দিয়ে যেমন মনে হবে ঢাকা আছে, সেই কভার বা মোড়ক যেটা মঞ্জরি পত্র যেটাকে বলছি সেটার নাম হচ্ছে চমসা, আর তার ভিতরে এইভাবে পুষ্পের বিন্যাস সজ্জানিতে থাকবে। এবারে চলে আসি আমরা আরো একটা, তার নাম হচ্ছে ক্যাটকিন। জি নাম্বারে এবারে আসবো ক্যাটকিন। ক্যাটকিনের ক্ষেত্রে কি ঘটে? ক্যাটকিনের ক্ষেত্রে বলছে অনেক সময় পুষ্পবৃন্ত যেগুলো হয় খুব নরম হয়, যার জন্য মঞ্জরি দণ্ডটি সরু দুর্বল হয় এবং সরু দুর্বল হওয়ার জন্য যে পুষ্প, সেই পুষ্পগুলি অগ্রউন্মুখ করে থাকতে পারবে না। অর্থাৎ এটা যদি মঞ্জরি দণ্ড হয় তাহলে এক্ষেত্রে যে পুষ্প উৎপন্ন হবে সেই বৃন্তগুলি আকারে হচ্ছে খুব ছোট এবং দুর্বল প্রকৃতির হয়, তার জন্য পুষ্পটা উপরের দিকে মুখ না করে একটু ঢলে যায়, নিচের দিকে এরকম ভাবে থাকে, তখন এই ধরনের পুষ্প বিন্যাসটাকে আমরা বলবো ক্যাটকিন। ওকে, এবারে চলে আসি আমরা যেটা আমাদের লাস্ট, সেটা হচ্ছে ক্যাপিচুলাম বা মুন্ডক। এইচ নম্বরে লাস্ট আমাদের সেটা হচ্ছে ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম বা এটাকে আরেকটা বলবো আমরা মুন্ডক। এর ক্ষেত্রে পুষ্পবিন্যাসটা কেমন হয়? তো বলছে এর ক্ষেত্রে পুষ্পবিন্যাস আমরা প্রথমে একটু দেখিয়েছিলাম যে মঞ্জরি দণ্ডটা, সে মঞ্জরি দণ্ডটা লম্বা না হয়ে চ্যাপ্টা পেয়ালা আকৃতি হতে পারে। প্রথমে দেখিয়েছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে, আবার দেখাবো। তো চ্যাপ্টা পেয়ালা আকৃতি হয় এবং পেয়ালা আকৃতি হওয়ার ফলে সেখানে পুষ্পের বিন্যাসগুলি যে সজ্জানিত হয় সেক্ষেত্রে কেন্দ্রের দিকে হয় আর বহির্ভাগের দিকে হয়। ঠিক আছে, এভাবে যখন সজ্জিত থাকবে তখন সেটাকে আমরা বলবো ক্যাপিচুলাম। তাহলে আমি এখানে তোমাদের একটু দেখাই চিত্রের মাধ্যমে। এক্ষেত্রে যে মঞ্জরি দণ্ডটা সেটা আকারে এরকম চ্যাপ্টা হয়ে যায় এরকম ভাবে এবং এই জায়গাটা এরকম ভাবে, তাহলে এটাকে তখন আমরা বলি কি পুষ্পাধার। আমি বলেছিলাম প্রথমে এটাকে পুষ্পাধার বলবো আমরা তখন। অর্থাৎ মঞ্জরি দণ্ড যখন আকারে চ্যাপ্টা প্রসারিত কাপের মতো হবে বা পেয়ালার মতো, তখন সেটাকে আমরা পুষ্পাধার বলবো। আর এই পুষ্পাধারে এখানে অনেক পুষ্প সজ্জিত থাকবে, অনেক পুষ্প সজ্জিত থাকবে, এভাবে অনেক পুষ্প সজ্জিত থাকে। তো এটা বাইরের দিকে আর এক ভিতরের দিকে পুষ্প সজ্জিত থাকে, তার জন্য এর আবার দু রকম নাম হয়, একটা প্রান্ত পুষ্পিকা আর মধ্য পুষ্পিকা। অর্থাৎ দুই প্রান্তে যে পুষ্পগুলো থাকবে সেটাকে তখন আমরা বলবো প্রান্ত পুষ্পিকা, আর এই কেন্দ্রের দিকে যে পুষ্পিকাগুলো থাকবে সেটাকে আমরা বলবো কেন্দ্রীয় পুষ্পিকা। তাহলে দুই ধরনের পুষ্পবিন্যাস দেখতে পেলাম আমরা ক্যাপিচুলামের ক্ষেত্রে, একটা হচ্ছে কেন্দ্রীয় পুষ্পিকা আর একটা হচ্ছে প্রান্ত পুষ্পিকা। এই ধরনের আমরা দেখতে পাবো চন্দ্রমল্লিকা বা সূর্যমুখী যে ফুল চ্যাপ্টা গোল আকৃতির হয়, এক্ষেত্রে আমরা দেখতে পাবো সূর্যমুখীর ফুলের ক্ষেত্রে ভিতরের দিকে ছোট ছোট আকারে আর বাইরের দিকে বড় বড় আকারে থাকে, অর্থাৎ প্রান্ত পুষ্পিকা, কেন্দ্র পুষ্পিকা। এটা হচ্ছে আমাদের অনিয়ত পুষ্পবিন্যাসের প্রকারভেদ। এবারে আমরা নেক্সট চলে আসবো নিয়ত পুষ্পবিন্যাস।
দুই নম্বরে এবার এখন আমরা চলে আসবো অনিয়তর পরে নিয়ত পুষ্পবিন্যাস। নিয়ত পুষ্পবিন্যাস। নিয়ত পুষ্পবিন্যাস বা যেটাকে আমরা সাইমোজ বলবো। আগেরটাকে আমরা বলছিলাম রেসিমোজ, অনিয়ত বা রেসিমোজ, আর নিয়ত বা সাইমোজ। এক্ষেত্রে পুষ্পগুলা পুষ্প দণ্ডের উপর সজ্জিত থাকে, কিন্তু পুষ্প বৃন্দিকা যেগুলো হবে সেক্ষেত্রে সীমিত বৃদ্ধি সম্পন্ন। আগের ক্ষেত্রে বলেছিলাম অনিয়ত বৃদ্ধি সম্পন্ন পুষ্প বৃন্দিকা, এক্ষেত্রে বলবো নিয়ত বৃদ্ধি সম্পন্ন বা সীমিত বৃদ্ধি সম্পন্ন পুষ্প বৃন্দিকা থাকবে, এবং পুষ্পদণ্ডের শীর্ষে একটি করে ফুল উৎপন্ন হবে। ওক্ষেত্রে আমরা যৌগিকের ক্ষেত্রে দেখছিলাম একটি বৃন্তে অনেকগুলি ফুল ছিল, এক্ষেত্রে থাকবে একটি বৃন্তে একটাই ফুল থাকবে। একটা বৃন্তিকার শীর্ষে একটাই ফুল থাকবে এবং ফুলগুলি নিম্ন উন্মুখভাবে মানে নিচের দিকে মুখ করে থাকবে। এ ধরনের পুষ্পবিন্যাসকে আমরা বলবো নিয়ত পুষ্পবিন্যাস। নিয়ত পুষ্পবিন্যাসের প্রকারভেদ হিসাবে প্রথমে আমরা চলে আসবো সেটা হচ্ছে নম্বরে একক পুষ্প, একক পুষ্পবিন্যাস। নাম্বার বি দ্বি একক। নাম্বার সি দ্বি এককের পরে একক, এককের পরে সরি এখানে দ্বি একক না লিখে লিখবো আমরা এক পার্শ্বীয় লিখবো। এখানে লিখবো একক পুষ্পবিন্যাস, এককের পরে এক পার্শ্বীয়। দুই নম্বরে এক পার্শ্বীয়। তিন নম্বরে এক হলে এবার এটা হবে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় পুষ্পবিন্যাস। তারপরে হবে দ্বিপার্শ্বীর পরে বহুপার্শ্বীয় পুষ্পবিন্যাস, বহু পার্শ্বীয় পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস একক পুষ্পবিন্যাস বলতে কি, তাহলে আমরা একটু আগে প্রথমে বুঝে নেই। একক পুষ্পবিন্যাস বলতে যে ক্ষেত্রে কোন ফুলের বৃন্তে একটি মাত্র পুষ্প থাকবে। যদি এরকম একটা পুষ্পদণ্ড হয় বা মঞ্জরি দণ্ড হয়, সেখানে একটা পুষ্পবৃন্তিকা একটাই মাত্র পুষ্প থাকে, তখন সেটাকে আমরা বলবো একক পুষ্পবিন্যাস। যেমন আমরা এরকম ফুল দেখেছি জবা ফুল। জবা ফুল এরকম ভাবে একটা লম্বা শাখা থাকে, পুষ্পদণ্ড এবং সেখানে পুষ্পবৃন্তিকা সহ একটা শাখায় একটা করে ফুল থাকবে, অর্থাৎ পুষ্পদণ্ডে একটা মাত্র তার শীর্ষে একটা ফুল থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো একক পুষ্পবিন্যাস। এটা দেখতে পাই আমরা জবা ফুলের ক্ষেত্রে। এবার আমরা দেখতে পাবো একপার্শ্বীয় পুষ্পবিন্যাস, অর্থাৎ যে ক্ষেত্রে পুষ্পদণ্ডের সে বাম দিকে হতে পারে ডান দিকেও হতে পারে, একটা করে শাখা উৎপন্ন হবে এবং প্রত্যেকটা শাখার বৃন্তে একটা করে পুষ্প উৎপন্ন হবে, সেটাকে আমরা তখন বলবো একপার্শ্বীয় পুষ্পবিন্যাস। এই একপার্শ্বীয় আবার দুই রকমের হয়, একটা হয় বৃশ্চিকার আর একটা হয় শুন্ডাকার। এই একপার্শ্বীয় এটা আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে বৃশ্চিকার আর আরেকটা হয় শুন্ডাকার। আমি দুটোরই ব্যাখ্যা দেবো। তো একপার্শ্বীয় অর্থাৎ আমি বললাম একটা মঞ্জরি দণ্ডের হয় বাম পাশে না হয় ডান পাশে বা শুধুমাত্র এক পাশে পুষ্পগুলো উৎপন্ন হবে, এবং পুষ্পের যে পুষ্পবৃন্তিকা প্রত্যেকটি বৃন্তিকার উপরে একটা করে মাত্র ফুল বা পুষ্প সজ্জিত থাকবে, তখন তাকে আমরা বলবো একপার্শ্বীয়। আর এই একপার্শ্বীয়কে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বৃশ্চিকার আর একটা হচ্ছে শুন্ডাকার। তো বৃশ্চিকারের ক্ষেত্রে প্রথমে পর্যায়ক্রমে ডান দিকে ও বাম দিকে উৎপন্ন হবে। তো কিরকম, তাহলে আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, তাহলে ধরে নাও এখানে একটা শাখা উৎপন্ন হবে, শাখার নিচের দিকে এখানে একটা
যখন পুষ্প উৎপন্ন হবে বৃন্তিকার শীর্ষে একটা, এর নিচের দিকে আরেকটা এখানে শাখা উৎপন্ন হবে, এরকম ভাবে একটা শাখা উৎপন্ন হবে। এবং পুষ্পবৃন্তিকার এই অগ্রভাগে একটা পুষ্প উৎপন্ন হবে, এর নিচে আবার একটা শাখা উৎপন্ন হবে এরকম ভাবে। এখানে আবার এর নিচে আবার শাখা, এখানে আবার এর নিচে আবার, এরকম পর পর এরকম হতেই থাকবে। তাহলে আমরা দেখো এখানে কি দেখতে পাচ্ছি, যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পুষ্পের একবার বাম দিকে একবার ডান দিকে, যেখানে পুষ্প তৈরি হচ্ছে পুষ্পবৃন্তিকার শীর্ষে, তার নিচে একটা শাখা উৎপন্ন হচ্ছে, নিচে একটা শাখা উৎপন্ন হচ্ছে এবং আবার ডান দিকে চলে যাচ্ছে, একবার বাম দিকে তো একবার ডান দিকে। অর্থাৎ যেক্ষেত্রে পুষ্পবিন্যাসে প্রত্যেকটি বৃন্তিকার শীর্ষে একটা পুষ্প সজ্জিত থাকে এবং তার নিচে একটা শাখা উৎপন্ন হয়ে একবার ডান দিকে একবার বাম দিকে আবার পুষ্পবৃন্তিকা সহ আবার পুষ্পবিন্যাস সজ্জিত হবে, সেক্ষেত্রে তখন আমরা তাকে বলবো বৃষ্টিকার, মানে একটা ডান দিকে একটা বাম দিকে হতে পারে। ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে এবার শূন্যাকার, এটা হচ্ছে আমরা একক পার্শ্বে ভাগ করছি। শূন্যাকারের ক্ষেত্রে যে ঘটনা ঘটে, এইরকম ভাবে পুষ্পবিন্যাসটা সজ্জিত থাকবে মঞ্জরিদণ্ড, তার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে প্রত্যেকটি বৃন্তিকাতে দেখো একটা করে পুষ্প সজ্জিত আছে, একটা করে পুষ্প, কিন্তু এক্ষেত্রে শুধু আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আছে অথবা ডান দিকে হতে পারে, যে কোনো এক পার্শ্বীয় হতে পারে একদিকে, তখন সেটাকে আমরা বলছি এক পার্শ্বীয়। আর এক্ষেত্রে দুই দিকে ঘটবে, সেই জন্য এটার নাম হচ্ছে বৃষ্টিকার, হয় একবার ডান দিকে না হয় বাম দিকে, সেটাকে তখন বৃষ্টিকার, আর যখন একদিকে তখন সেটাকে আমরা বলবো শূন্যাকার। ওকে। এবারে চলে আসি আমরা দ্বিতীয়, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে যে ক্ষেত্রে পুষ্পবিন্যাসে ঠিক বৃন্তিকাটা এরকম ভাবে থাকলে তার শীর্ষে একটা পুষ্প উৎপন্ন হবে। যখনই একটা পুষ্প উৎপন্ন হলো, এই পুষ্পের দুই দিকে দুটো শাখা আবার উৎপন্ন হবে, দুই দিকে দুটো শাখা, এবং এরা আবার অনেকগুলি শাখায় ভাগ হয়ে যাবে, অনেকগুলি শাখায় ভাগ হয়ে যাবে, এভাবে অনেকগুলি শাখায় ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটি শাখা থেকে তার বৃন্তে আলাদা আলাদা করে পুষ্প উৎপন্ন হবে। দেখো আমি এইভাবে যে দেখিয়েছি, তাহলে কি দেখতে পেলাম, যে একটা বৃন্ত, তার শীর্ষে পুষ্প, তার দুই দিকে অনেক শাখা, সেই শাখার প্রত্যেকটি বৃন্তিকাতে একটা করে, প্রত্যেকটা টপে একটা করে পুষ্প সজ্জিত থাকবে, তখন সেটাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয়। আচ্ছা, দ্বিপার্শ্বীয় তো হলো। এবারে আমরা বহুপার্শ্বীয় ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে একটা পুষ্পদণ্ড এভাবে থাকবে, সরি আমি চিত্রটা একটু ভুল করেছি, বহুপার্শ্বীয় পুষ্পবিন্যাসে একটা পুষ্প উৎপন্ন হলো, তো একটু আগে ভুল করেছি আমি বলছি, তার জন্য আবার রিপিট করছি। একটা পুষ্প বৃন্তিকার উপরে একটা ফুল উৎপন্ন হবে এবং তার দুই পাশে দুটো শাখা, এবং প্রত্যেকটি শাখা আবার বিভক্ত হয়ে প্রত্যেকটা বৃন্তিকার উপরে একটা একটা করে পুষ্প, তাহলে অনেকগুলো উৎপন্ন হলো, তখন সেটাই কিন্তু আমরা বহুপার্শ্বীয় পুষ্পবিন্যাস বলবো। আর দ্বিপার্শ্বীয় ক্ষেত্রে আমি যেটা ভুল করলাম আমরা বলছি, সেটা হচ্ছে বৃন্তিকার উপরে একটা এখানে বড় ফুল প্রস্ফুটিত হবে এবং তার নিচে দুটি শাখা উৎপন্ন হবে এরকম ভাবে, এবং সেখানে শুধুমাত্র দুটো শাখা থেকে দুটো পুষ্প বৃন্তিকার, তার উপরে দুটো পুষ্প উৎপন্ন হবে। তাহলে এখানে দুটো উৎপন্ন হলো, তার জন্য এটাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয়। তাহলে মাঝখানে পুষ্পবৃন্তিকার টপে অর্থাৎ উপরে একটা পুষ্প, মানে বৃন্তিকার উপরে একটা পুষ্প, আর এই পুষ্পের দুই পাশে দুটো শাখা ভাগ হয়ে দুটো বৃন্তিকার উপরে দুটো পুষ্প, তখন সেটাকে দ্বিপার্শ্বীয়। আর বহুপার্শ্বীয় সেক্ষেত্রে একটা পুষ্প বৃন্তিকার উপরে একটা পুষ্প এবং তার দুই পাশে সেটা অসংখ্য শাখা বিভক্ত হয়ে প্রত্যেকটা বৃন্তিকার উপরে একটা করে পুষ্প দিয়ে অনেকগুলি ফুল, সেটাকে তখন আমরা বলবো বহুপার্শ্বীয়। ওকে, আমাদের বহুপার্শ্বীয় কমপ্লিট, মানে পুষ্প বিন্যাসের হিসেবে 2 নম্বর নিয়ত পুষ্প বিন্যাস আমাদের কমপ্লিট হলো। এবারে যেটা আসবো আমরা তৃতীয়, সেটা হচ্ছে বিশেষ বা স্পেশাল।
তাহলে 3 নম্বরে আমরা এখন চলে আসব বিশেষ বিশেষ পুষ্পবিন্যাস, বা যেটাকে আমরা বলবো স্পেশাল। স্পেশাল পুষ্পবিন্যাস, এক্ষেত্রে পুষ্পবিন্যাসকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমে যে ভাগটি করব সেই ভাগটার নাম হচ্ছে হাইপ্যানথোডিয়াম। হাইপ্যানথোডিয়াম, হাইপ্যানথোডিয়াম। এক্ষেত্রে পুষ্পবিন্যাসের ক্ষেত্রে কি ঘটে, পুষ্প যে মঞ্জরিটা হবে, এক্ষেত্রে পুষ্প মঞ্জরিটা ভিতরটা হবে ফাঁপা এবং গোলাকার রসালো। এই ধরনের পুষ্প সাধারণত ডুমুরের ক্ষেত্রে দেখতে পাই আমরা, ডুমুর যে ফলটা খায় সেরকম। তো ডুমুরের ক্ষেত্রে হয় কিরকম, আমরা যদি চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি, অনেকটা আর উপরের দিকটা এরকম হয়, নিচের দিকটা সংকুচিত হয়ে আসে এইরকম ভাবে। তো এই জায়গায় একটা ছিদ্র থাকে, এরকম হয়, এরকম ভাবে থাকবে। এবং এর ভিতরে যে পুষ্পগুলা থাকবে সেই পুষ্পগুলা কিন্তু অবৃন্তক, মানে কোনো বৃন্ত থাকবে না। তাহলে এখানে পুষ্পগুলি সজ্জিত থাকবে, সেই পুষ্পগুলি অবৃন্তক পুষ্প হবে। এবং এই পুষ্পগুলি অবৃন্তকের মধ্যে যেটা পুংপুষ্প, সেটা উপরের দিকে থাকবে পুংপুষ্প, আর নিচের দিকে থাকবে স্ত্রী পুষ্প। এইভাবে তার ভিতরে অবৃন্তক পুষ্পগুলি যখন সজ্জিত থাকবে তখন সেটাকে আমরা বলবো হাইপ্যানথোডিয়াম, অর্থাৎ এই ধরনের পুষ্পবিন্যাসকে হাইপ্যানথোডিয়াম বলবো। এই ধরনের পুষ্প দেখা যায় সাধারণত আমরা দেখতে পাই, যেটা সেটা হচ্ছে ডুমুরের ক্ষেত্রে। এবারে চলে আসবো সায়াথিয়াম। 2 নম্বরে সায়াথিয়াম। সায়াথিয়ামের ক্ষেত্রে কি হয়, যে পুষ্পদণ্ডটি বা যেটাকে আমরা মঞ্জরি দণ্ড বলছি, সেটা কিন্তু এবার পুষ্পাধার গঠন করবে, অর্থাৎ একটা পেয়ালা আকৃতি হতে পারে, আগে বারবার বলেছি। তো মঞ্জরি দণ্ডটা এই ক্ষেত্রে সাধারণত এরকম ভাবে পরিবর্তিত হয়ে যায়, এরকম চ্যাপ্টা অংশ, এইরকম অংশ গঠন করবে মঞ্জরি দণ্ড। আর এটাকে তাহলে আমরা কি বলবো, পুষ্পাধার বলবো। যখনই মঞ্জরি দণ্ড চ্যাপ্টা প্রসারিত পেয়ালা আকৃতির হবে তাহলে সেটাকে পুষ্পাধার বলবো। এরকম পুষ্পাধার গঠন করবে এবং মাঝখানে যেটা উঁচু হয়ে দেখিয়েছি এই জায়গাটা আরো প্রশস্ত হয়ে যায়, দিয়ে মঞ্জরি দণ্ডটি লম্বা হয়ে এক্ষেত্রে যে পুষ্প থাকবে সেটা কিন্তু স্ত্রী পুষ্প থাকবে। মাঝখানে তাহলে একটাই আলাদাভাবে লম্বা হয়ে যাবে এবং স্ত্রী পুষ্প থাকবে। আর এদের এই যে দুই সাইডটা এখানে দেখিয়েছি এই জায়গাগুলোতে থাকবে পুংপুষ্প। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে এভাবে পুংপুষ্প থাকবে, কিন্তু উপরে মাঝখানে যেটা থাকবে সেটা কিন্তু স্ত্রী পুষ্প থাকবে। তাহলে এই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা সায়াথিয়াম বলবো। অর্থাৎ যে ধরনের পুষ্পবিন্যাসে মঞ্জরি দণ্ডটি একটা পুষ্পাধার গঠন করবে এবং যার মাঝখানে স্ত্রী পুষ্প থাকবে লম্বাভাবে এবং তার দুই পাশে পুরুষ পুষ্প থাকবে, ঠিক আছে, তাকে আমরা সেই ধরনের পুষ্পবিন্যাসকে সায়াথিয়াম পুষ্পবিন্যাস বলবো। লাস্ট এবারে আসবো যেটা আমরা, সেটা হচ্ছে ভার্টিসিলেস্টার। 3 নম্বরে ভার্টিসিলেস্টার। এই ভার্টিসিলেস্টারের ক্ষেত্রে কি ঘটে, এক্ষেত্রে বলছে পুষ্পবিন্যাস অবৃন্তক যে ফুলগুলি হবে সেই অবৃন্তক ফুলগুলি যে জায়গায় উৎপন্ন হয় সেক্ষেত্রে এটা যদি মঞ্জরি দণ্ড হয় তাহলে তার দুই পাশ থেকে দুটো পত্র এরকম ভাবে তৈরি হয়, দুই পাশ থেকে দুটো এরকম পত্র, তাহলে দুই দিকে দুটো পত্র বিন্যাস
এবং এই পত্রবিন্যাস বা দুটি পত্রবিন্যাসের মাঝখানে যখন এইরকম জায়গায় কোনো পুষ্প উৎপন্ন হবে তখন সেটাকে আমরা বলবো ভার্টিসিলেস্টার। মানে এই ধরনের পুষ্পবিন্যাস, অর্থাৎ যখন কোন মঞ্জরি দণ্ডের দুই পাশে দুটি পত্র উৎপন্ন হয়, দুটি পত্রের মাঝখানে কোনো পুষ্প সজ্জিত থাকে, তখন সেই ধরনের পুষ্পবিন্যাসকে আমরা বলবো ভার্টিসিলেস্টার। ওকে, এই হচ্ছে আমাদের আজকের মতো পুষ্পবিন্যাস। এখান থেকে তোমাদের সাধারণত আরো কিছু আমাদের এক্সট্রা কিছু জানতে হবে, যেমন আমি পার্থক্য হিসাবে বলছি, এখন পড়ালাম তোমাদের অনিয়ত পুষ্পবিন্যাস, নিয়ত পুষ্পবিন্যাস। তাহলে অনিয়ত, নিয়ত আর বিশেষ তিন রকম পড়ালাম। তার মধ্যে বিশেষ বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অনিয়ত এবং নিয়ত পুষ্পবিন্যাসের পার্থক্য। তোমরা নিজে থেকে করবে, খাতায় লিপিবদ্ধ করবে, এই ক্লাসগুলো করবে এবং অবশ্যই নথিভুক্ত করবে। আর তোমাদের এখানে জানার মতো তেমন কিছু বিষয় নাই, আমরা পরবর্তী আবার অন্য কোনো টপিকে আসবো। আজকে এই অবধি তোমাদের।